স্মার্ট বাংলাদেশ করার অঙ্গীকারে 7,97,000 কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য 6.75। গাড়ি, এসি, ইন্টারনেট, লিপস্টিক সহ বিলাসী পণ্যের দাম বাড়ছে, সস্তায় মিলছে জীবন রক্ষাকারী ওষুধ ও গুঁড়ো দুধ। এবং দক্ষিণ সিটির 11 খালে পানির স্বাভাবিক প্রবাহ রাখতে মহাপরিকল্পনা, একবার উচ্ছেদের পর আবারও দখল না হওয়ার নজর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সংবাদে আরও থাকছে ঐতিহাসিক 6 দফা দিবস আজ, জাতির পিতার ডাকে মুক্তির সনদে বাঙালির জাগরণ, স্বাধীনতার পথ রচনা। 2024-25 অর্থ বছরের রেকর্ড 7,97,000 কোটি টাকার বাজেট উঠল জাতীয় সংসদে। নতুন বাজেটে প্রায় 5,07,000 কোটি টাকাই যাচ্ছে পরিচালন খাতে। উন্নয়নে বরাদ্দ থাকছে 2,81,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,45,400 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে জোগাড় করতে হবে 4,80,000 কোটি টাকা। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.75%। তৌহিদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। বিকেল ৩টার কিছু আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতীয় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দিনের কর্মসূচি অনুযায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর কাছে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি চান অর্থমন্ত্রী। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। পরে বাংলাদেশের 53তম এবং অর্থমন্ত্রী হিসেবে নিজের প্রথম বাজেট উপস্থাপন করেন আবুল হাসান মাহমুদ আলী, যার আকার রেকর্ড 7,97,000 কোটি টাকা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সহ উন্নয়ন খাতে মোট ব্যয় বরাদ্দ 2,81,453 কোটি টাকা। এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে। রেকর্ড ব্যয়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে 5,45,400 কোটি টাকা আয় করতে চান অর্থমন্ত্রী। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 15,000 কোটি টাকা এবং কর ব্যতীত অন্যান্য খাত থেকে প্রত্যাশা করা হচ্ছে 46,000 কোটি টাকা। রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ হলেও অনুদান বাদে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা মোট জিডিপির 4.6%। এবারও ঘাটতি পূরণ হবে দেশি বিদেশি ঋণে। বিদেশ থেকে 1,27,200 কোটি টাকা ও 1,37,500 কোটি টাকা নেওয়া হবে ব্যাংক ব্যবস্থা থেকে। সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য 15,400 কোটি টাকা। উন্নয়ন সহযোগীরা ভর্তুকি কমানোর পরামর্শ দিলেও ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ থাকছে 1,20,585 কোটি টাকা, আর সুদ পরিশোধে ব্যয় হবে 1,13,500 কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন হলে 6.75% জিডিপি প্রবৃদ্ধির আশা করেন অর্থমন্ত্রী। নির্বাচনী ইশতেহারে আমরা মোট 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, আর মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার প্রত্যাশা করছেন তিনি। উচ্চ মূল্যস্ফীতি হ্রাস করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এই সব কিছুর মধ্যে সরকারের ভিশন 41 বাস্তবায়ন তথা স্মার্ট বাংলাদেশ গঠনেও প্রস্তাবিত বাজেট সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলছেন অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়বে, কোনটির কমবে। ভ্যাট ও শুল্ক প্রস্তাবের উপরই নির্ভর করে দাম কমা বা বাড়া। সে অনুযায়ী এবার দাম বাড়তে পারে সিগারেট, জর্দা, এসি, ফ্রিজ,
সিসি ক্যামেরা সহ বেশ কিছু পণ্যের। আর দাম কমতে পারে ল্যাপটপ, ডায়ালাইসিস ফিল্টার, জীবন রক্ষাকারী ওষুধ, ডেঙ্গু কিট, প্যাকেটজাত গুঁড়া দুধ সহ বেশ কয়েকটি পণ্যের। বিস্তারিত শাকিরার রিপোর্টে। বাজেটে এবার যে পরিমাণ পণ্যের দাম বাড়বে তার তুলনায় কম পণ্যেরই দাম কমবে। উৎপাদন পর্যায়ে এসির উপর ৫% ভ্যাট বসানোয় বাড়তে পারে এসির দাম। ফ্রিজ, এলইডি বাতি, লন্ড্রি সেবার আয়রন ও টিউবলাইটের ক্ষেত্রেও নেই সুখবর। থিম পার্কে যেতে গুনতে হবে বাড়তি পয়সা। ফলের জুস যাদের পছন্দ তাদের পকেট থেকেও বেরিয়ে যাবে অতিরিক্ত টাকা। তেঁতুল থেকে শুরু করে সব ধরনের ফলের জুসের ওপর ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বেশি দামে কিনতে হতে পারে খোসা ছাড়া কাজু বাদাম। বিশুদ্ধ পানির জন্য ব্যবহার করা ওয়াটার পিউরিফায়ারে বসতে পারে 10% শুল্ক। স্বস্তি থাকছে না নিরাপত্তা সামগ্রী ক্রয়ে। শুল্ক বাড়ার কারণে দাম বাড়তে পারে সিসি ক্যামেরার, বাড়তে পারে লিফটের দামও। এছাড়াও নির্মাণ সামগ্রীর দামও বাড়বে। শুল্ক বাড়বে তামাকজাত পণ্যে। সিগারেট, জর্দা, গুল সহ তামাকজাত পণ্য নিরুৎসাহিত করতে সম্পূরক শুল্ক বাড়ছে। যারা ফোনে অতিরিক্ত কথা বলেন তাদের জন্যও নেই কোনো সুখবর। মোবাইলে কথা বলার পাশাপাশি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপেও যারা কথা বলেন তাদের খরচটাও বাড়বে। সংসদ সদস্যরা এখন থেকে আর শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা পাবেন না। তেমনিভাবে বিলাসবহুল গাড়ির দামও বাড়বে। সেই সাথে বাড়বে গাড়ির কনভার্সন খরচ। হাত পায়ের প্রসাধন সামগ্রী, লিপস্টিক সহ আমদানি করা প্রসাধন সামগ্রীর দাম বাড়বে। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের। আমদানির শুল্ক কমায় ল্যাপটপ ও বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ সকেটের দাম কমতে পারে। তবে কিছুটা স্বস্তি ফিরেছে স্বাস্থ্য সুরক্ষার স্পাইনাল সিরিঞ্জ, ডেঙ্গু কিট এবং ডায়ালাইসিসের প্রধান 2 উপকরণ ফিল্টার ও সার্কিটের দামে। 2.5 কেজি পর্যন্ত প্যাকেটজাত গুঁড়ো দুধের দাম কমবে। যারা চকলেট পছন্দ করেন তারাও খুশি হতে পারে। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ঐতিহাসিক 6 দফা দিবস আজ। 1966 সালের এই দিনে বাঙালি জাতির মুক্তি আর স্বাধিকারের সনদ 6 দফার দাবিতে দেশব্যাপী গণ আন্দোলন তীব্র হয়ে ওঠে। পুলিশের গুলিতে শহীদ হন 11 জন তরুণ প্রাণ। এরপরও থেমে থাকেনি বাঙালির অধিকারের দুর্বার লড়াই। রাজনীতিবিদরা বলছেন 6 দফা ছিল বঙ্গবন্ধুর বুদ্ধিদীপ্ত রাজনৈতিক কৌশলের প্রথম ধাপ। ইতিহাসে সে অধ্যায়ের কথা জানাচ্ছেন ফারজানা শোভা। 66 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে আইয়ুব সরকারের পক্ষে বিপক্ষের দলগুলোকে নিয়ে বসে সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন। এতে যোগ দিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান দীর্ঘদিনের অন্যায়, অবিচার, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে 6 দফা দাবি তুলে ধরেন। যথারীতি দাবি প্রত্যাখ্যাত হয়। এত কিছুর পরও দমে যাননি শেখ মুজিব। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেন তিনি। তুলে ধরেন 6 দফার যৌক্তিকতা। স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক স্বাতন্ত্র্যের পাশাপাশি জাতীয় নিরাপত্তার প্রশ্নে সুনির্দিষ্ট মীমাংসা জনগণের মাঝে গভীর সাড়া ফেলে। বঙ্গবন্ধু 6 দফা এটা পরিষ্কার বলছে যে ট্যাক্স খাজনা দায় দায়িত্ব সরকারের, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে থাকবে এবং এইটার শেয়ার অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের কী লাগবে অন্যান্য প্রভিন্স যা দেবে আমি শেয়ার অনুযায়ী তাই দেব। তিনি অ্যাডাল্ট ফ্রান্সিস, পাকিস্তানে ছিল প্যারিটি, অর্থাৎ 300 আসনের 150 পূর্ব পাকিস্তান, 150 পশ্চিম পাকিস্তান। বঙ্গবন্ধু অ্যাডাল্ট ফ্রান্সিস, জনসংখ্যার ভিত্তিতে ভোটা হইতে হবে। তারপর নেভাল হেডকোয়ার্টার এবং সামরিক বাহিনীর ব্যাপারে যে আমাদের যে বৈষম্য, এগুলো নিরসন করা। যে প্রত্যেকটা জিনিস এমনভাবে তিনি ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে তুলে ধরেছিলেন যেটা মানুষ এটা মনে প্রাণে গ্রহণ করেছিল এবং মনে করছিল বাঙালি জাতির এই একটাই মুক্তির পথ, এই 6 দফাকে গ্রহণ করা। বঙ্গবন্ধু যখন 6 দফার পক্ষে জনমত গড়তে ব্যস্ত ছিলেন তখন 1200 মাইল দূর থেকে সামরিক জান্তা আইয়ুব হুঙ্কার দিয়ে বলেছিল মুজিবের 6 দফার জবাব অস্ত্র দিয়েই দেয়া হবে। বিদ্রোহী সত্তা মুজিব 7 জুন ডাক দেন হরতাল। আওয়ামী লীগের এ হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের উপর গুলি চালায়। এতে ঢাকা ও নারায়ণগঞ্জে মনু মিয়া, মুজিবুল হক সহ অনেকে শহীদ হন। গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে। আরও বেশি জনগণ বিক্ষুব্ধ হওয়া শুরু হলো এবং প্রতিদিনই তার জনপ্রিয়তা এবং 6 দফার জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। এমনি একটি পর্যায়ে কিন্তু তখন কারফিউ ভঙ্গ করা শুরু হলো বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে, 6 দফার দাবিতে। এবং একটি পর্যায়ে আসলো যখন পাকিস্তানিরা প্রমাদ গণল 6 দফাই ছিল স্বাধীনতার মূল পটভূমি এবং সেই পটভূমির উপরে ভিত্তি করেই
এটাকে মানুষ সেদিন যেভাবে ম্যাগনা কার্টা এবং মুক্তি সনদ হিসাবে গ্রহণ করেছিল, প্রকৃত অর্থে এটা যে ম্যাগনা কার্টা মুক্তি সনদ ছিল, এইটাই প্রমাণিত হয়েছে পরবর্তীকালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে, দেশ স্বাধীনতার মধ্যে দিয়ে। বঙ্গবন্ধু যখন জেলে তখন তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করে সরকার। তবে সব বাধা ডিঙিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আপামর জনতার প্রিয় নেতা বাঙালির আকাঙ্ক্ষার স্বাধীনতা ঠিকই এনে দিয়েছিল। আর সেই স্বাধীনতার প্রথম ধাপ ছিল এই ৬ দফা। ফারজানা শোভা, ২১শে টেলিভিশন, ঢাকা। ওয়াসার কাছ থেকে বুঝে পাওয়া 11টি খালে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এর মধ্যে প্রায় সব খালের সীমানা নির্ধারণ হয়েছে। ডিএসসিসি বলছে, এবারের পরিকল্পনায় থাকছে স্থায়ী সমাধানের পদক্ষেপ, যাতে একবার উচ্ছেদের পর আর কখনোই বেদখল না হয়। 21শে স্পেশালে রাজধানীর খালগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাহমুদ হাসানের 2 পর্বের প্রথম পর্ব আছে। সামান্য বৃষ্টি হলেই জলবদ্ধতা তৈরি হয় রাজধানীতে। জলজটের কারণে বাড়ে যানজটও। সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছায় চরমে। ইতিমধ্যে জলবদ্ধতার কারণ চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। খাল দখল, ভরাট ও সংস্কারের অভাবই দায়ী। 2020 সালে ঢাকা ওয়াসার কাছ থেকে 11টি খালের দায়িত্ব বুঝে নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুরু হয় খালের সীমানা নির্ধারণের কাজ। এখন স্থায়ীভাবেই দখলমুক্ত হবে। সীমানা আমরা দেখে ফেলেছি, নির্ধারণ করে ফেলেছি। CSSARS, সিটি জরিপ এবং বিশদ অঞ্চল পরিকল্পনার যে ট্যাব, এই সকল জরিপের যেই সীমানা আছে সেই সীমানাগুলোকে আমরা একত্রিত করে, আমরা জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয় সকলকে একত্রিত করে আমরা চূড়ান্ত সীমানা নির্ধারণ করে ফেলেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ আর সীমানা নির্ধারণে বিপাকে পড়তে হয় সিটি কর্পোরেশনকে। তবে বহু বাধা প্রতিবন্ধকতা সত্ত্বেও এই কঠিন কাজটি শেষ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। শ্যামপুর খালে যেখানে 100 ফুট প্রশস্ত থাকার কথা, সেখানে আমরা পেয়েছিলাম মাত্র 8 ফুট, এবং আমাদেরকে 10 তলা ভবনও ভাঙতে হয়েছে। খালগুলোর জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা এরই মধ্যেই উচ্ছেদ হয়েছে। পাশাপাশি খালগুলোর শাখা প্রশাখা, বক্স কালভার থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান। প্রাথমিক যেই আমরা দখলমুক্ত করেছি, এরপর থেকে আমরা নিয়মিত বাৎসরিকভাবে এখন পরিষ্কার করে চলেছি। 2025 সালের মধ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সিটি কর্পোরেশন। এটা সম্ভব হলে খালগুলোতে প্রাণ ফিরবে, তৈরি হবে না জলজট। পাশাপাশি নগরবাসীও নান্দনিক পরিবেশ উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা। তবে গোখাদ্যের দাম বেশি হয়, এবার গরু মোটা তাজাকরণে খরচ বেড়েছে। তাই প্রত্যাশিত মুনাফা না হওয়ার শঙ্কায় প্রান্তিক খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাজীব জামান। আর কদিন পরেই কোরবানির ঈদ, তাই পশু মোটা তাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত খামারিরা। যশোরের খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বাড়ায় দেশীয় পদ্ধতিতে পশুপালনে এবার খরচ বেশি পড়েছে। এখানে ঘাস উৎপাদন হচ্ছে, এখান থেকে খাওয়াচ্ছি, তার বাদে এর গরুরে মোলসেস খাওয়াচ্ছি, কোনো ধরনের কোনো রাসায়নিক খাবার খাওয়াচ্ছি না। এই গরুর যদি সঠিক দাম আমরা পাই তাহলে আমরাও খুশি, আমাদের মালিকও খুশি। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানালেন, এবারের শাসা উপজেলায় কোরবানির পশুর মোট চাহিদা রয়েছে 10,995টি। তবে চাহিদার চেয়েও 6,147টি বেশি পশু প্রস্তুত রয়েছে। আমাদের প্রাণী সম্পদ সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখে তাদের নিরাপদ মাংস যাতে উৎপন্ন হয় সেইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীতে খামারি ও পারিবারিকভাবে 65,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন এলাকায় পশু সরবরাহ করা হচ্ছে। সরকারের কাছে আমাদের একটা আবেদন, পাশের রাষ্ট্র যদি না আনে তাহলে আমরা হয়তো ভালো বাজার পাবো ইনশাল্লাহ। পশু লালন পালনে খরচ কমাতে বিভিন্ন ধরনের পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এতে গোখাদ্য খামারিদের খরচও কমেছে। খামারিরা লাভবান হবেন বলে আশা করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। প্রাণী সম্পদ দপ্তর বিভিন্ন পর্যায়ে খামারিদেরকে যাতে উৎপাদন খরচ কম হয় তার জন্য কাঁচা ঘাস চাষ, সাইলেজ তৈরি, ইউএমএস তৈরি সহ দানাদার খাবার, টিএমআর তৈরি বিষয়েও আমরা খামারিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি।
চাঁদপুরের ৮ উপজেলায় ৩,২৬৯টি খামারের কোরবানির পশু প্রস্তুত রয়েছে ৬১,৪৮৯টি, তবে চাহিদা ৭৮,৫৬৬টি। আমাদের জানা মতেন আমাদের টেম্পোরারি গরু ব্যাপারী আছে প্রায় ৫০০ জন। তারা উত্তরবঙ্গের থেকে বিভিন্ন জায়গাতে গরুগুলো অল্প দামে আনবে, এখানে একটা ব্যবসা করবে। ওরা অলরেডি আনা শুরুও করে দিয়েছে। তো এই অনুসারে আমাদের যে ঘাটতিটা থাকবে না। দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণে খরচ বৃদ্ধি পাওয়া এবার প্রত্যাশিত মুনাফা না হওয়ার শঙ্কায় রয়েছেন অনেক খামারি। আমরা আমাদের দেশীয় যে খামারের খাদ্য আমরা উৎপাদন করতেছি, ঘাস এমনকি ভুট্টা এগুলি আমরা খাওয়াইতেছি, এমনকি আমরা কোনো বিষাক্ত ইঞ্জেকশন, কোনো ট্যাবলেট এগুলি খাবিয়ে মোটা করার জন্য আমরা গরু পালতেছি না। অনেক দাম খাদ্যের বেশি, যার কারণে আমাদের এখন অনেক টাকার চালান পুঁজির ভিতরে আটকে রয়েছে। যদি আমরা লাভবান হতে পারবো, বাইরের থেকে কোনো গরু বাংলাদেশে না আসে কুরবানি উপলক্ষে। স্থানীয়ভাবে গবাদি পশুর উৎপাদন বৃদ্ধিতে গোখাদ্যের দাম কমানোর দাবি খামারিদের। পাশাপাশি কোরবানির ঈদকে সামনে রেখে গরু আমদানিও বন্ধের দাবি জানিয়েছেন তারা। রাজীব জামান, ২১শে টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউসগুলো এনেছে নানা বৈচিত্র্যের পোশাক। আর ফ্যাশন সচেতন মানুষের কেনাকাটায় স্বাচ্ছন্দ্য দিতে বিকাশ দিচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। রিপোর্ট মিনালা দিবার। ঈদকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা থাকে সবার মাঝেই, আর সেই উদ্দীপনার বড় অংশই পোশাক। এবার ঈদে দেশীয় কাপড়ের সমাহার ঘটিয়েছে বাংলার মেলা। উত্তরায় অবস্থিত প্রতিষ্ঠানটির শোরুমে ছেলে, মেয়ে ও বাচ্চাদের জন্য আছে নিজস্ব ডিজাইনের নানা পোশাক। তীব্র গরমে সুতি কাপড়ের পোশাকের ওপর প্রাধান্য দেওয়া হয়েছে, করা হয়েছে ব্লক, বাটিক ও সুতার বাহারি নকশা। ছেলেদের জন্য আছে সুতি পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, পায়জামা, লুঙ্গি, গামছা এবং ট্রাউজার। আর মেয়েদের জন্য থাকছে নানান ডিজাইনের ব্লক, বাটিক ও হ্যান্ড পেইন্টের শাড়ি, 3 পিস ওড়না, পায়জামা প্রভৃতি। শোরুমটিতে আরও আছে মাটির তৈরি গলার সেট, কানের দুল, চুড়ি সহ নানান পণ্য। ম্যাক্সিমামগুলো দেশীয় পণ্য, শাড়ি, হাফ সিল্কের উপরে যেগুলো ওইগুলো আমাদের নিজস্ব ব্লক, আবার 3 পিসগুলো যেগুলো আছে ওগুলোও আমাদের নিজস্ব ব্লক করা, স্টিচ, আনস্টিচ। আছে পাটের তৈরি হ্যান্ডব্যাগ, লাঞ্চ ব্যাগ, শৌখিন সব জিনিসপত্র। এখানে ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই ক্রেতারা পাচ্ছেন 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ উপলক্ষে আমাদের বিভিন্ন ধরনের আইটেম এসেছে এবং ম্যাক্সিমামই কটনের মধ্যে। তো এই কটন কাপড়গুলো নিয়ে আমরা যেহেতু কাজ করে থাকি, এই জন্য কটন বা আরামদায়ক যেন হয় সেই উপলক্ষে আমরা নতুন নতুন ডিজাইন এনেছি। আরও আমাদের সাথে আরও একটা অফার রয়েছে, বিকাশের অফার, 10% ডিসকাউন্টের অফার। তো এটার কারণে আরও কাস্টমারের পক্ষ থেকে বিশেষ সাড়া পাচ্ছি আর কি। বিকাশের এমন উপহারে কেনাকাটায় আনন্দ আরও বাড়িয়ে দেয় ক্রেতাদের। ক্যাশব্যাক তো ইনস্ট্যান্ট পাওয়া যায়, আসলে এটা ভালো দিক। ইনস্ট্যান্ট পাওয়া গেলে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নেওয়া যায়, আমি এই টাকা দেয়, এটা তো আমার খরচের একটা অংশ। তারপর আমি যদি ক্যাশব্যাক পাইলাম, তো এটা ইনস্ট্যান্টে আরও কিছু কিনা যায় কিনা বা আরও ফার্দার কোনো কাজে ইউজ করা যায় কিনা, এটা ভাবা যায়। আসলে যে কোনো ক্যাশব্যাকই কাস্টমারের জন্য অবশ্যই ভালো লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে বাড়তি আনন্দ অবশ্যই আনন্দ দেয়। অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত। মিনালা দিবা, ২১শে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জানাবো জনদুর্ভোগের খবর। মেয়াদ শেষের আগেই মোবাইল থেকে টাকা উধাও, আছে কল ড্রপ আর ধীরগতিও। সেবার নামে এভাবেই প্রতারিত হয়ে আসছে লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী। ইয়াকুব লিটুর ছবিতে অখিল পোদ্দারে জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে সেরা ইন্টারনেট এক্সপিরিয়েন্স। নজরকাড়া বিজ্ঞাপন আর মেসেজ দিয়ে প্রতিনিয়ত ইন্টারনেটের প্যাকেজ সম্পর্কে জানান দেয় মোবাইল কোম্পানিগুলো। পকেট মারেরা তো যাই হোক ধরলে তো ধরা যায়, একজনকার টাকা চুরি করে সারা বাংলাদেশের টাকা চুরি করতেছে মোবাইল কোম্পানি। দেশে ডিজিটাল সেবার পরিধি বাড়ায় সকল শ্রেণী পেশার মানুষকে ব্যবহার করতেই হয় ইন্টারনেট। অথচ গ্রাহক সেবার মান তো বাড়েইনি, উল্টো কল ড্রপ আর ধীরগতির নেট চালাতে গিয়ে প্রায়ই নাস্তানাবুদ হতে হচ্ছে সবাইকে। মিনিটও শেষ, জিবিও শেষ, টাইম শেষ, সব শেষ। আপনি এই যে ওর 19 জিবি রয়ে গেছে গ্রামীণেরই, আমার 1.6 জিবি রয়ে গেছে। আমি 2 দিনের ভিতরে কীভাবে 1.6 জিবি শেষ করব?
আরও 19 জিবি কেমনে শেষ করবে 10 তারিখের ভিতরে? ইম্পসিবল। যদি থাকে তাহলে তো আমি নেক্সট টাইম এটা ইউজ করতে পারি, যেহেতু আমি টাকা দিয়ে কিনছি। আমি তো কিনেছি, এটা তো ওনার, আমি তাহলে সামবুড়ি এটা কেটে নিবে কেন? আমার এখন 8.8 জিবি রয়ে গেছে, সেক্ষেত্রে আমি এই সেম প্যাকেজটাই কিনছি, কিন্তু আমার এই যে অব্যবহৃত ডাটাগুলো আছে এই ডাটাগুলো কিন্তু আর আমি পাচ্ছি না। তাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে তো পাওয়াই যায় না, কলই তো বিজি, দেওয়ারই তো সময় নাই, তা কোন সময় অভিযোগ জানাবো আমরা? আমরা প্রতি মাসেই নিচ্ছি, কিন্তু আমাদের এটা অ্যাড হয় না, মিনিটও অ্যাড হয় না, আপনার জিপিও অ্যাড হয় না। ছোট বড় আর মাঝারি প্যাকেজের কথা বলে মোবাইল কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছে শত কোটি টাকা। বিজ্ঞাপনে যা বলা হচ্ছে তার সাথে মিল নেই ইন্টারনেট সেবার। এমবি কিনলে দেখা গেছে 2 দিনও ইউজ করা হয় না, কেটে নিয়ে যায়। 600 টাকার অফারও ইউজ করি, মনে করেন যে আমার কত মাসে থাকাই যায়, পরে যে আর সেই মিনিট পাই না। বিদেশি মানুষ সাপোর্ট তারা ভোগ করে নিতেছে, আমরা কেন পারবো না? আমরা বাঙালি হয়ে কেন এটা সাপোর্ট পাবো না? এবং আমাদের সরকার কেন এটা বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না? বিপদ আপদে পড়লে আপনজনের সাথে বা কারোর সাথে যে ফোন দিয়ে কথা বলবো, তখন শুনি যে আমাদের ব্যালেন্স নেই। শুধু আমি এই মিনিট কার্ড ব্যবহার করি, সেই মিনিট কার্ডের টাকা কি করে যাবে আমি কথা না বললে? আমি এটা খুব আশ্চর্য হয়ে গেলাম। 20 টাকা একটা মিনিট কার্ড নিয়েছি দোকান থেকে, নিয়ে আমি তাড়াতাড়ি রিচার্জ করে বসছি, তা আমার অবস্থা খুবই খারাপ। তাই আমি হসপিটাল দৌড়াদৌড়ি করতে করতে আমার মনে কথা বলার সময় নেই, মনে করেন আজকে আমার মেদ গেছে, আমি সর্বোচ্চ 1 মিনিট কথা বলতে পারিনি। মনে করেন দেখলাম, দেখার পর আমার এমপি দেখা যাচ্ছে যে হঠাৎ করে কইতাছে এমবি শেষ। আমাদের টাকা তাদের কাছে জিম্মি করা আছে, কিন্তু তাদের অনুযায়ী আমাদের চলতে হয়, আমাদের অনুযায়ী তারা চলতে পারে না। আমাকে সাধারণ মানুষের দুঃখটা বুঝে কে? এটা তো শুধু আমাদের দেশের সাথে সম্পৃক্ত, ইন্টারন্যাশনাল একটা পলিসির সাথে জড়িত। সেখান থেকেও যদি গভর্নমেন্ট এটা নেগোসিয়েশন করে সুন্দর একটা সমাধান বের করতে পারে, তাহলে আমরা এই যে ভোক্তা হিসাবে এই সুবিধাটা পেতে পারি যে আমাদের এমবি ওই মাসিক হিসাবে নয়, টাকা যতদিন কথা বলার সুযোগ থাকে ততদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। 4G কিংবা 5Gর কথা বলা হলেও কোনো জায়গায় মিলছে না 2G। ইউটিউব চালু করতেই বেশিরভাগ গ্রাহকের টাকা যাচ্ছে হাওয়া হয়ে। এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিছু নেওয়া হয়নি, ওই এক্সপায়ার দেয়, শেষ করতে পারে না, তারা নিয়ে চলে যায়। আমাদের মিনিট বা এমবি থাইকা দেয়, এগুলো কিন্তু আমাদের নিজস্ব টাকা দিয়ে কিনা, কিন্তু ওনারা তাও নিয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের সাথে প্রতিদিন প্রতারণা করতেছে। নিজেদের কষ্টের টাকায় সুবিধা বুঝে সাধারণ জনগণ রিচার্জ করেন মোবাইলে, আর কোম্পানিগুলো তা ইচ্ছামতো কেটে নেয় হিসেব নিকেশ ছাড়া। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্মার্ট বাংলাদেশ করার অঙ্গীকারে 7,97,000 কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধি লক্ষ্য 6.75। গাড়ি, এসি, ইন্টারনেট, লিপস্টিক সহ বিলাসী পণ্যের দাম বাড়ছে, সস্তায় মিলবে জাতীয় জীবন রক্ষাকারী ওষুধ ও গুঁড়ো দুধ। দক্ষিণ সিটির 11 খালে পানির স্বাভাবিক প্রবাহ রাখতে মহাপরিকল্পনা, একবার উচ্ছেদের পর আবারও দখল না হওয়ার নজর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21shdesk.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।